হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ক্লাসটা নেব সেই ক্লাসটা হলো বাংলা ব্যাকরণের ক্লাস। তোমাদের রোজ রোজ ইংলিশের ক্লাস নিচ্ছি, কিন্তু বাংলাটা অনেকদিন নেওয়া হয়নি। সো বাংলা ব্যাকরণে যারা উইক আছো, বাংলা ব্যাকরণের এই ক্লাসটা তাদের জন্য, ঠিক আছে? আজকে যে সাবজেক্ট, যে টপিকের উপরে আমরা ব্যাকরণ ক্লাসটা করব সেটা হলো উপসর্গ এবং অনুসর্গ, ঠিক আছে? আশা করি এই ক্লাসটা তোমাদের সকলের কাজে লাগবে, ছোট বড় সকলের কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আজ আমরা কি শিখছি? উপসর্গ এবং অনুসর্গ। কাকে বলে উপসর্গ, অনুসর্গ কাকে বলে, এগুলি কয়টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? উদাহরণ সহ আমরা আজ শিখে নেব উপসর্গ এবং অনুসর্গ, ঠিক আছে? সুতরাং যারা নতুন চ্যানেলে এসেছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেল, এই ভিডিওগুলো দেখতে হলে তোমাকে সাবস্ক্রাইব না করলে এই ভিডিওগুলো তোমার সামনে আসবে না। যখনই তুমি ইউটিউব অন করবে তখনই সাবস্ক্রাইব করা থাকলে এই ভিডিওটা আপলোড করলে সাথে সাথে তোমার কাছে ইন্টিমেশন চলে আসবে এবং ভিডিওগুলো সামনে চলে আসবে। সেই জন্যই বলা হচ্ছে যে ফার্স্টে তোমরা নতুন যারা এসছো, তোমরা এই চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আজ শুরু করা যাক তাহলে বাংলা ব্যাকরণ। ওকে, উপসর্গ এবং অনুসর্গ। দেখো, এই যে শব্দের এক একটি রূপ, তাই না? উপসর্গ কাকে বলে, অনুসর্গ কাকে বলে, এই সিলেবাসে অনেকের মধ্যে কনফিউশন আছে, তাই না? যে কি উপসর্গ, বইয়ের যে শক্ত কঠিন ভাষাতে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে মাথায় কিছু ঢুকছে না, ঠিক আছে? এদিকে পড়ার প্রচন্ড চাপ। আগে তোমাদের বুঝতে হবে বাবু, মুখস্থ করে কিছু মাথায় ঢোকানো যায় না। মুখস্থ করে বইয়ের কয়েকটি লাইন হয়তো কিছুদিন মনে থাকবে, কিন্তু পরে তোমরা ভুলে যাবে। কিন্তু এইটা যদি সুন্দর করে একবার যদি বুঝে নাও তাহলে আর মুখস্থ করতে হয় না, নিজের মতো যেমন ইচ্ছে তেমন খুশি তেমন করে তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে, ঠিক আছে? তার আগে তোমাদের বুঝতে হবে জিনিসটা কি, ভিজুয়ালাইজ যাকে বলে, ঠিক আছে? সো আজ শুনে নি উপসর্গ কাকে বলে, জেনা, ঠিক আছে? তাহলে আজ আমরা জানবো কি উপসর্গ। চলো, উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণ চিহ্ন কিংবা অব্যয় পদের অংশ, ঠিক আছে, অব্যয় শব্দের অংশ বা অব্যয় শব্দাংশ মূল শব্দের আগে বসে শব্দটির অর্থের আংশিক কিংবা সম্পূর্ণভাবে পরিবর্তন আনে, সেই সব বর্ণ বা শব্দকে বলা হয় কি উপসর্গ, ঠিক আছে? তাহলে কি বললাম? যে বর্ণ বা চিহ্ন কিংবা অব্যয় পদের শব্দাংশ মূল শব্দের আগে বসে শব্দটির অর্থের আংশিক কিংবা সম্পূর্ণ পরিবর্তন আনে, সেই বর্ণ বা শব্দকে বলা হয় উপসর্গ, ঠিক আছে? তাহলে তোমরা লিখতে পারো যে বর্ণ বা চিহ্ন যে বর্ণ বা চিহ্ন যে বর্ণ বা চিহ্ন অথবা অব্যয় শব্দাংশ অথবা অব্যয় পদাংশ, মানে অব্যয় পদের একটি অংশ, ঠিক আছে? অব্যয় পদাংশ মূল শব্দের, দেখো কি বললাম, যে বর্ণ বা চিহ্ন অথবা অব্যয় পদাংশ মূল শব্দের আগে বসে শব্দটির অর্থের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন আনে, সেই বর্ণ বা শব্দকে বলে উপসর্গ।
নজর মূল শব্দ, এখানে কু উপসর্গ যোগ করলাম, হয়ে গেল কি কুনজর। শব্দটির সম্পূর্ণ পরিবর্তন ঘটলো এখানে। নজর মানে আমরা দৃষ্টিভঙ্গি বোঝাই, কুনজর মানে খারাপ দৃষ্টিভঙ্গি বোঝায়। ঠিক আছে, আবার দেখো আরেকটা বলতে পারি সমাপ্ত। সমাপ্ত, দেখো মূল শব্দ এখানে কি সমাপ্ত। এই মূল শব্দ সমাপ্তের সঙ্গে আমি একটা উপসর্গ দেবো, বর্ণ, একটা বর্ণ দেবো, জাস্ট একটা বর্ণ। এখানে দেখো অবর্ণ দিলাম, এখানে অবর্ণ যোগ করলাম, তাহলে কি হলো অসমাপ্ত। অসমাপ্ত, দেখো তাহলে অ উপসর্গ যোগ করলাম, এটা মূল শব্দ সমাপ্ত, নতুন একটা শব্দ হয়ে গেল কি অসমাপ্ত। তাহলে শব্দের অর্থের পরিবর্তন হলো না, হলো না? শব্দের অর্থের সম্পূর্ণ পরিবর্তন হলো না? সমাপ্ত মানে শেষ, সে কাজটি সমাপ্ত করেছে, ঠিক আছে, মানে শেষ করে ফেলেছে, কমপ্লিট। কিন্তু অসমাপ্ত মানে শেষ করেনি, সে কাজটি এখনো অসমাপ্ত রেখেছে, অর্থাৎ শেষ করেনি। তাহলে এখানে সমাপ্ত কথাটির অর্থ হলো শেষ, আর এখানে অসমাপ্ত কথাটির অর্থ হলো শেষ হয়নি, শেষ হয়নি। এটাও নাবাচক বোঝাচ্ছে। মূল শব্দের আগে বসছে কি একটি বর্ণ, অবর্ণ, ঠিক আছে, এই অবর্ণকে বলা হচ্ছে এখানে উপসর্গ। তাহলে এই উপসর্গগুলো দেখো, এটা কু উপসর্গ, এটা অ উপসর্গ, বুঝাচ্ছে। আরো অনেক দিতে পারো, যেমন দেখো আমরা দেশ, দেশ দিলাম, মূল শব্দ দেশ, মূল শব্দ এখানে কি দিলাম, মূল শব্দ এখানে আমরা দিচ্ছি কি দেশ। দেশ এটা হলো কি মূল শব্দ, এখানে আমি একটা শব্দাংশ দেব, কি দেখো শব্দাংশ, এখানে একটা উপসর্গ দেব, কি উপসর্গ, দন্তের শয় বয় স উপসর্গ। দেখো এই উপসর্গটা দিলাম, এই স উপসর্গ দিয়ে কি হলো, নতুন শব্দ কি দাঁড়াচ্ছে স্বদেশ। স্বদেশ, দেখো এখানে শব্দের পরিবর্তনটা কিরকম হয়েছে, আংশিক না সম্পূর্ণ? দেশ স্বদেশ, দেশ মানে যে কোনো দেশ, দেশ মানে যে কোনো দেশ, আর স্বদেশ মানে নিজের দেশ, নিজের দেশ, ঠিক আছে। তাহলে এখানে শব্দের আংশিক পরিবর্তন হয়েছে, এগুলো শব্দের সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, এটা শব্দের আংশিক। স্বদেশ, তাহলে এটা স উপসর্গ, ঠিক আছে, এখানে শব্দের আংশিক পরিবর্তন। দেশ মানে যে কোনো দেশ, ঠিক আছে, যে কোনো দেশ। স্বদেশ মানে নিজের দেশ। বোঝা গেল? তাহলে উপসর্গ কাকে বলে বোঝা গেল। আর একবার বুঝিয়ে দিই, যে বর্ণ বা চিহ্ন অথবা অব্যয় পদাংশ মূল শব্দের আগে বসে শব্দটির অর্থের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন আনে, সেই বর্ণ বা শব্দকে উপসর্গ বলে। যেমন নজর মূল শব্দ, এই মূল শব্দের আগে কু উপসর্গ যুক্ত হয়ে শব্দটি হয়ে গেল কুনজর, ঠিক আছে, শব্দ এখানে পরিবর্তন হলো, হয়ে গেল কি কুনজর। নজর মানে দৃষ্টিভঙ্গি, কুনজর মানে খারাপ দৃষ্টিভঙ্গি। এখানে শব্দের অর্থের পরিবর্তন ঘটলো, ঠিক আছে, শব্দটির অর্থ বদলে গেল। নেক্সট সমাপ্ত, মূল শব্দ সমাপ্ত, তার আগে বসলো অ উপসর্গ, হয়ে গেল কি অসমাপ্ত, শব্দটির অর্থের পরিবর্তন ঘটলো। সমাপ্ত মানে শেষ, আর অসমাপ্ত মানে শেষ হয়নি। পরেরটা কি দেশ, দেশ মূল শব্দ, তার আগে বসলো স উপসর্গ, হয়ে গেল কি স্বদেশ। দেশ মানে যে কোনো দেশ, স্বদেশ মানে নিজের দেশ।
ঠিক আছে, এখানে শব্দের আংশিক পরিবর্তন ঘটলো। তাহলে উপসর্গের এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যায়। তাহলে উপসর্গ কাকে বলে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের। এরপরে আসবো কি অনুসর্গ। ঠিক আছে, যে অব্যয় পদ কোনো বিশেষ পদ বা শব্দের পরে বসে শব্দটির অর্থের সঙ্গে অন্য শব্দটির অর্থকে সংযুক্ত করে, সংযোগ স্থাপন করে, তাকে বলা হয় অনুসর্গ। আবার বলি, যে অব্যয় পদ অন্য কোনো বিশেষ পদ বা শব্দের পরে বসে শব্দটির অর্থের সঙ্গে অন্য শব্দের অর্থের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই পদ বা অব্যয়কে বলা হয় অনুসর্গ। ঠিক আছে, যেমন দেখো, যে অব্যয় পদ, যে অব্যয় পদ, যে অব্যয় পদ বিশেষ কোনো পদ বা শব্দের, বিশেষ কোনো পদ বা শব্দের, আচ্ছা ইনডাইরেক্ট আসে, বিশেষ কোনো পদ বা শব্দের পরে বসে উক্ত শব্দটির অর্থকে অন্য বাক্যের অন্য শব্দ বা পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, অর্থকে বাক্যের অন্য শব্দ বা পদের সঙ্গে অন্য যে অব্যয় পদ বিশেষ কোনো পদ বা শব্দের পরে বসে উক্ত শব্দটির অর্থকে বাক্যের অন্য শব্দ বা পদের সঙ্গে সংযোগ বা সম্পর্ক স্থাপন করে, সেই অব্যয় পদকে কি বলে? সেই অব্যয় পদকে অনুসর্গ বলে। রাইট? দেখো কি বললাম, যে অব্যয় পদ, শোনো, যে অব্যয় পদ বিশেষ কোনো পদ বা শব্দের পরে বসে উক্ত শব্দটির অর্থকে বাক্যের অন্য শব্দ বা পদের সঙ্গে সংযোগ বা সম্পর্ক স্থাপন করে, সেই অব্যয় পদকে অনুসর্গ বলে। রাইট? যেমন দেখো, যেমন কি, সে আমার জন্য বইটি পড়েছে। যেমন সে, উদাহরণ কি, সে আমার জন্য বইটি পড়েছে। সে আমার জন্য বইটি পড়েছে, এখানে কোনটাকে অনুসর্গ বলবো? সে আমার জন্য বইটি পড়েছে, এখানে অনুসর্গ কোনটা? অনুসর্গ হলো এমন একটি শব্দ যেটা পদের প্রত্যেকটি শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।
সে আমার জন্য বইটি পড়েছে, সে আমার জন্য বইটি পড়েছে। তাহলে বইটা সে পড়লো কার জন্য? এই যে আমার জন্য, ঠিক আছে? এই যে জন্য, এই শব্দটিকে বলা হচ্ছে কি? অনুসর্গ, ঠিক আছে? সে আমার জন্য বইটি পড়েছে, কারেক্ট। ছাত্রটি জলের মতো পরিষ্কার, ছাত্রটির মন জলের মতো পরিষ্কার, ছাত্রটির মন জলের মতো পরিষ্কার। এর অর্থটা কি? জলের মতো মানে জল যেমন স্বচ্ছ হয়, ছাত্রটির মনটাও ততটা স্বচ্ছ, মানে খুব সৎ, সহজ সরল ছেলে, ঠিক আছে? ছাত্রটি, ঠিক আছে? ছাত্রটির মন জলের মতো পরিষ্কার। তাহলে এখানে যদি আমি মতোটা বাদ দিই, ছাত্রটির মন জলের পরিষ্কার, অর্থটা কি দাঁড়ালো? এই শব্দটা না হলে বাক্যটির সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না। তাহলে অনুসর্গ হলো এমন একটি শব্দ যেটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে এবং বিশেষ একটি পদ বা শব্দের পরে বসে। কোন বিশেষ শব্দ? মতোটা বসছে জল, এই মতো, এটা হলো অনুসর্গ। বিশেষ শব্দ কোনটা? জল, জলের মতো। কিসের মতো? জলের মতো। কি? মন। কার মন? ছাত্রটির। জলের মতো কি? পরিষ্কার। তাহলে প্রত্যেকটা শব্দের সঙ্গে সংযোগ স্থাপন করছে যে শব্দটি বা অব্যয় পদটি, সেটা হলো মতো, এই অনুসর্গ। বিশেষ পদ এখানে জল, তার পরেই বসেছে এবং বাক্যের অন্যান্য পদের সঙ্গে বা শব্দের সঙ্গে এই শব্দের অর্থটা সংযোগ স্থাপন করেছে। এখানে একটা তুলনা বোঝাচ্ছে। তাহলে জলের মতো একটা তুলনা বোঝালো। ছাত্রটির মন কিসের সঙ্গে তুলনা করা হলো? জলের সঙ্গে। জল যেমন স্বচ্ছ, সেরকম মনটাও স্বচ্ছ, জলের মতো, তাই না? আচ্ছা, তাহলে আজ কি বোঝা গেল যে উপসর্গ এবং অনুসর্গ কাকে বলে, কি? আজকের এই ক্লাসে উপসর্গ অনুসর্গ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দেওয়া হলো। পরের ক্লাসে এদের শ্রেণী বিভাগ দেখাবো। উপসর্গকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং সেগুলো কি কি, অনুসর্গকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং সেগুলো কি কি। একটি ক্লাসে এতগুলো দেখানো সম্ভব নয়, লং ভিডিও হয়ে যায়, যার ফলে অনেকের দেখতে অসুবিধা হয়ে যায়। তাহলে তোমাদের বুঝতেও অনেকটা অসুবিধা হবে, কারণ একসঙ্গে একটি ক্লাসে এতগুলো বুঝলে তোমরা ঠিক মাথায় ঢুকবে না তোমাদের। তাহলে আজকে যে ক্লাসটা হলো, সেই ক্লাসে আমরা জানলাম উপসর্গ কাকে বলে, উদাহরণ এবং কিভাবে হচ্ছে, কিভাবে উপসর্গগুলো শব্দ গঠন করছে, নতুন নতুন শব্দ, এবং অনুসর্গ কিভাবে বাক্যে প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই উপসর্গের আরেকটি নাম আছে, সেটা হলো আদ্য প্রত্যয়। পরীক্ষায় অনেক সময় এই প্রশ্নটি দেয় যে উপসর্গের আরেকটি নাম কি। উপসর্গের আরেকটি নাম হলো আদ্য প্রত্যয়। আদ্য প্রত্যয়। দেখো, তাহলে আজকের ক্লাসটা এই অবধি থাকলো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো, বাই।